পদযাত্রা হামলায় হবিগঞ্জে এনসিপির অভিযোগ, আজও নেতাদের সাথে পথে পথে বাধা। তারেক রহমানের সফরের অধীর অপেক্ষায় ভারত, এখনো হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত, চলছে সম্ভাব্যতা যাচাই। রাজধানীতে গ্যাস সংকটে ভোগান্তি কমছেই না, বিভিন্ন এলাকায় ভুতুড়ে বিদ্যুৎ বিলের খড়গ গ্রাহকদের উপর। দেশে 6 মাসে অন্তত 86 শিশু খুন, অর্ধেকের বেশি ঘটনায় দায়ী স্বজন প্রতিবেশী, বেসরকারি সংস্থার তথ্য। মেহেদী মিরাজকে সরিয়ে ওয়ানডে অধিনায়ক লিটন দাস সহ অধিনায়ক তাওহিদ হৃদয়। অবশেষে নানা বাধা পেরিয়ে নেতাকর্মীদের ওপর হামলায় হবিগঞ্জের কামাইছড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেছে এনসিপি, যেখানে জেলা ছাত্রদলের সভাপতি সহ 11 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত 100 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। অন্যদিকে বিএনপি, ছাত্রদল এবং এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় জারি রয়েছে 144 ধারা। নিরাপত্তা থ্রেট কারা? আপনি তাদেরকে না ধরে আপনি আমাদের রাস্তা আটকাচ্ছেন। আপনি হবিগঞ্জে হচ্ছে 144 ধারা দিচ্ছেন, আপনি শ্রীমঙ্গলের রাস্তা আটকাচ্ছেন। পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে মৌলভীবাজার থেকে হবিগঞ্জের পথে বুধবার দুপুরে যাত্রা করে এনসিপির নেতাকর্মীরা। শ্রীমঙ্গলে প্রবেশ করতেই রাস্তা আটকে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। শেষে বাধা পেরিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে এনসিপির গাড়িবহর, কিন্তু কিছু দূর না যেতেই হবিগঞ্জের বাহুবল এলাকায় ফের আটকে দেয় পুলিশ। এসবে নেতাকর্মীদের সাথে নিয়ে রাস্তায় বসে পড়েন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ সহ সবাই। ক্ষোভ প্রকাশ করেন আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে। পরবর্তীতে বাহুবলের কামাইছড়া পুলিশ ক্যাম্পে পুলিশ সুপারের কাছে মঙ্গলবারের হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ দেন। মৌলভীবাজার থেকে রওনা দেওয়ার সময় আমাদের প্রথমে 400 পুলিশ দিয়ে তারা প্রতিহত করেছে। আমরা সেই ব্যারিকেড ভেঙেছি। বালু ট্রাক্টর রাস্তায় বিজিবি বিভিন্নভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করেছে। আমরা রাস্তায় বসেছিলাম, বাধা দিয়েছে কয়েক দফায়। আমাদের মাহমুদা মিতু ওনার গায়ে হাত তুলেছে পুলিশ, এবং কিন্তু আমরা বলেছি মামলা না নিয়ে আমরা মাঠ ছাড়বো না, আমরা হবিগঞ্জ ছাড়বো না। হবিগঞ্জের মাটিতে প্রয়োজন আমাদের লাশ পড়ে থাকবে, কিন্তু আমরা মামলা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবং একটা পর্যায়ে পুলিশ মামলা করতে আমাদেরকে এই ক্যাম্পে নিয়ে এসেছে। আমরা অভিযোগ দায়ের করেছি, তারা 2 ঘন্টার মধ্যে, রাতের মধ্যে বলেছে মামলার কোর্ট দিবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে জানমালের ক্ষতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় দিনভর জারি ছিল 144 ধারা। বিজিবির পাশাপাশি মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা। আর হবিগঞ্জের হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সমাবেশের ডাক দেয় এনসিপি। এ সময় সেখানে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরাও। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ছড়ায় উত্তেজনা, পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে। এছাড়া বিভিন্ন স্থানে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলের নেতাকর্মীরা। তানিম রহমান, চ্যানেল 24। দর্শক, এ বিষয়ে আরো একটু বিস্তারিত জানার চেষ্টা করব। হবিগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আজহার উদ্দিন শিমুল। আমরা দেখলাম দিনভরই আসলে নানা নাটকীয়তা, এর পরে এনসিপির পক্ষ থেকে পুলিশ ফাঁড়িতে অভিযোগও দেওয়া হলো। এই ঘটনার পরে আসলে পুলিশ কি বলছে, আর এনসিপির যেই দলটি সেখানে আসলে রয়েছেন পদযাত্রায়, তারা এখন কোথায় অবস্থান করছেন? আতিক, দিনভর আসলে নানা নাটকীয়তার মধ্য দিয়ে এই কার্যক্রমগুলো আসলে শেষ হয়েছে বলা যায়, এবং আমরা দেখেছি পুলিশি বাধার মুখে বারবার পড়তে হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন তারা ছিলেন, এবং আমরা দেখেছি যে মৌলভীবাজার যে সার্কিট হাউস, সেখান থেকে তারা প্রায় 3:30টার দিকে রওনা হয়েছিলেন হবিগঞ্জের উদ্দেশ্যে, কিন্তু মৌলভীবাজার থেকে তারা বের হয়ে হবিগঞ্জে এসে ভালো করে বুঝতে পারেননি, কারণ তাদেরকে পুলিশি বাধা দেওয়া হয়েছে। প্রায় আমরা দেখেছি 3 শতাধিক পুলিশ হবিগঞ্জের যে বাহুবল এলাকায় সেখানে তাদেরকে বাধা দিয়েছে, এবং সেখানে আমরা দেখেছি বিকালে দেখি বৃষ্টির মধ্যেও কিন্তু তারা আসলে বাধার সম্মুখীন হচ্ছিলেন। এবং নানা নাটকীয়তার পর পুলিশের সাথে অনেক তর্ক বিতর্কের পর 8টার সময় আসলে একটা সমঝোতা হয়, সেটা হচ্ছে যে তারা মামলা দায়ের করবেন, এবং পুলিশ তাদেরকে হবিগঞ্জ সদর মডেল থানায় না নিয়ে বাহুবলের একটি পুলিশ ক্যাম্পে নাহিদ ইসলামের নেতৃত্বে 5 জনের একটি প্রতিনিধি দল যায়। তারা সেখানে একটি প্রাথমিক অভিযোগপত্র জমা দেন, এবং সেখানে 11 জনের নাম উল্লেখ করে তারা এই অভিযোগপত্র জমা দেন, এবং আরও 100 জন অজ্ঞাতর নামে আরও এই অভিযোগপত্র দেন। এবং পুলিশ তারা বলছেন যে পুলিশ তাদের
তাদেরকে আশ্বস্ত করেছে মামলাটি তারা দ্রুত সময়ের মধ্যে গ্রহণ করবে। এবং আমরা দেখেছি যে নাহিদ ইসলাম এবং নাসিরুদ্দিন পাটোয়ারি তারা দুজন সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে কথা বলেছেন সাংবাদিকদের উদ্দেশ্যে। তারা বলছেন যে তাদের প্রতি যে নিপীড়ন করা হয়েছে এবং সারাটা দিন তাদের নষ্ট করা হয়েছে, এবং তারা বলছেন যখন তারা শুনেছেন 144 দ্বারা জারি হবে তারা প্রশাসনের সাথে কথা বলেছেন এবং বিশেষ করে পুলিশের সাথে তারা কথা বলেছেন। তারা বলছেন যে তারা কোনো বিক্ষোভ সমাবেশ হবিগঞ্জে করবে না, যেহেতু 144 দ্বারা তারা যাতে শুধু মামলাটা নেওয়া হয় সেজন্য তারা 3 বরে এই নিয়ে আসলে কথা কাটাকাটি হয়েছে। শেষ পর্যন্ত তারা অভিযোগপত্র দাখিল করতে পেরেছেন। আতিক। জি শিমুল, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমাদের সহকর্মী আজহারউদ্দিন শিমুল যুক্ত হয়েছিলেন হবিগঞ্জ থেকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত। পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বৈঠকের পর এই কথা জানান ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। তবে প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। চলছে সম্ভাব্যতা বাছাই। বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্ব নেবার পর প্রথমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে দীনেশ ত্রিবেদী বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে। এরপর গণমাধ্যমকে বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারত। We are anxiously waiting for the Honorable Prime Minister of Bangladesh for a visit to India, and I'm sure in the near future it will happen. We are very hopeful, and like I said, there is no issue which cannot be sorted out. Once the Honorable Prime Minister, I'm sure, visits India, and the working group will have their own papers, so things I'm looking forward to everything which is positive. পরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাব্যতা পর্যালোচনা করা হচ্ছে। তার আশা সমতার ভিত্তিতেই এগিয়ে যাবে ঢাকা দিল্লি সম্পর্ক। দুই দেশের সম্পর্ক সাধারণভাবে উন্নীত করার বিষয়ে আমরা কথা বলেছি। প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বিষয়ে আপনারা বলেছেন, আমরা সেটা এখন রিভিউ করছি এবং আমরা এ বিষয়ে একটা সিদ্ধান্ত নেব। খলিলুর রহমান আরও জানান বাংলাদেশ সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর, যেখানে পুনরায় ঝালাই করে নেওয়া হবে ওয়াশিংটনের সাথে সম্পর্ক। আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক, তারাও চাইছেন সম্পর্কটাকে আরও এগিয়ে নিতে। উনি পারস্পরিক সম্পর্কের সব দিক, সকল প্রধান দিক বোঝবার চেষ্টা করবেন। তার জন্য এটা এক্সপ্লোরেটরি বা উপলব্ধির সফর। পররাষ্ট্রমন্ত্রী বলেন নির্দিষ্ট কারোর সাথে সম্পর্ক উন্নয়ন মানে অন্য কারোর সাথে সম্পর্ক খারাপ হওয়া বোঝায় না। একজনের সম্পর্ক ক্ষতি করে আরেকজনের সম্পর্ক বৃদ্ধি করছে, আমরা কখনো সেটা করব না। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। সময়োপযোগী সিদ্ধান্ত না নেয়ার কারণে শিল্প খাতে গ্যাসের সংকট তৈরি হয়েছে। সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এসব জানান বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল। বলেন ব্যবসায়ীদের নিয়ে প্রধানমন্ত্রী বিশেষভাবে চিন্তা ভাবনা করছেন, এতে সংকট সমাধানে আশা জাগছে। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। পরে জানানো হয় বরেন্দ্র অঞ্চলে পানি সরবরাহ ও সেচের ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য 12,000 কোটি টাকায় শিগগিরই 2টি প্রকল্পের কাজ শুরু হবে। এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী হওয়ার সুযোগ চায় জামায়াতে ইসলামী। পাশাপাশি নিষিদ্ধ আওয়ামী লীগের পদধারীদের মামলা না থাকলেও ভোটে অযোগ্য ঘোষণার দাবি দলটির। নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সাথে ইসির বৈঠক শেষে এই কথা জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন তিনি। জানান নির্বাচন বিধিমালায় 9টি পরিবর্তনের প্রস্তাব দেয়া হয়েছে। বলেন ইসিতে দলীয় লোক নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের অন্তরায়। যিনি একেবারে সদ্য বিগত যে জাতীয় নির্বাচনে একটা দলের পক্ষে দায়িত্ব পালন করেছেন, তার ইলেকশনে কমিশনে আসাটা আগামী নির্বাচন একেবারে দিব্যি নিরপেক্ষ হবে না, একদিকে নিয়ে যাবে। একটা হলো শামসুল আলম সাহেবের নিয়োগ বাতিল, 2 হলো এমপিওভুক্ত নির্বাচনের জন্য শিক্ষকদেরকে অযোগ্যতা ঘোষণা করার যে বিধান করা হচ্ছে, এটাকে বাতিল করে যা পূর্বের বিধান ছিল সেটাকে বহাল করবে।
শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। আগামীকাল তাকে ট্রাইব্যুনালে হাজির করা হতে পারে। এর আগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সম্প্রতি এই মামলায় আত্মসমর্পণের কথা জানিয়েছিলেন লতিফ সিদ্দিকী। কিছুতেই কাটছে না গ্যাস সংকট। ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে সবচেয়ে বেশি বিপাকে ভাড়ায় চালিত বিভিন্ন যানবাহনের চালকরা। দিন শেষে আয় নেমে এসেছে অর্ধেকে। সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে কাটলো 4 ঘন্টা। মিটারের কাঁটা একটু একটু করে এগোলেও পাম্পের সামনে গাড়ির সারি যেন শেষ হতেই চায় না। এই দৃশ্য এখন রাজধানীর প্রায় প্রতিটি ফিলিং স্টেশনে। সিএনজি চালকরা বলছেন, স্বাভাবিক সময়ে যেখানে 2 মিনিটে গাড়ি রিফুয়েল করা যেত, এখন গ্যাসের চাপ কম থাকার কারণে সময় লাগছে ঘন্টার পর ঘন্টা। সিরিয়াল দেবো 2-3 ঘন্টা, আবার এই 50-60 টাকার পামু, সারাদিনে জমা উঠে দিয়ে কষ্ট হয়ে যায়। তারপরে আমরা ইনকাম করবো কি? আমি কি করবো? 5 ঘন্টা পর গ্যাস উঠে 100 টাকা 50 টাকা, এদিকে 2 টিপ মারলেই শেষ। একই অবস্থা ভাড়ায় চালিত প্রাইভেট কার চালকদের। দিনে 3 থেকে 4 ঘন্টা কেবল গ্যাস নেওয়ার জন্য ব্যয় হওয়ায় কমে গেছে ট্রিপের সংখ্যা। ফলে দিন শেষে আয় নেমে এসেছে অর্ধেকে। রাত্রে ঘুরে সিরিয়াল দিতে হয়, গ্যাস না থাকলে যেমন গাড়ি তেলে চালাইতে হয়, এই আর কি। ডিউটি ম্যানেজ করা যায় না, সব কিছু মিলাই আর কি সমস্যা। এই গ্যাস আনতে যাই রাত 10টায়, আর ভোর 6টা বাজে আমি গ্যাস পাই না। সেখানে আবার পরের দিন বেলা 8টা 9টা 10টা 11টাও বাজে। আবার এমনকি নজলের কাছে গিয়া বলে গ্যাস নাই, বন্ধ। ভোগান্তি শুধু চালকদের মধ্যে সীমাবদ্ধ নেই, প্রভাব পড়ছে সাধারণ যাত্রীদের ওপর। যাত্রীর থেকে আমরা একটু বেশি ভাড়া নিই, কারণ যেখানকার ভাড়া 200 টাকা আমরা হয়তো 220-30 টাকা, সময়টা 250 টাকা নিই, কারণ টিপ তো সারাদিন মারতে পারি না। সমস্যা হচ্ছে এটাই। দিনের পর দিন চলতে থাকা এমন পরিস্থিতি দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা। নোয়াখালীর সেনবাগে শুরু হয়েছে নতুন গ্যাস কূপের খনন কাজ। সুন্দরপুর 4 মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের কাজ শুরু করে বাপেক্স। তবে 45 দিন খনন ও 15 দিন পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যাবে মজুদ গ্যাসের পরিমাণ। এখান থেকে প্রতিদিন 4 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাপেক্স জানায়, প্রাথমিকভাবে কূপটি 1550 মিটার খননের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর 1361 মিটার ও 1450 মিটার নিচে 2টি জোনে মিলতে পারে প্রাকৃতিক গ্যাস। আবারও ভুতুরে বিদ্যুৎ বিলের কবলে রাজধানীবাসী। মিরপুর, আদাবর, মোহাম্মদপুর, বসুন্ধরা সহ বেশ কয়েকটি এলাকায় অস্বাভাবিক বিদ্যুৎ বিল এসেছে গ্রাহকদের। তাদের দাবি, বাসায় নতুন ইলেকট্রনিক ডিভাইস যোগ না হলেও জুন মাসের বিল আগের মাসের চেয়ে দ্বিগুণ। গ্রাহকদের এই অভিযোগের নিষ্পত্তি হবে কিভাবে, এমন প্রশ্নের উত্তর দিতে রাজি হননি বিইআরসি চেয়ারম্যান। মাহবুবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। কোটি মানুষের মেগাসিটি ঢাকায় নিত্য নতুন ভোগান্তির শেষ নেই। এরপর নতুন করে যোগ হয়েছে ভুতুরে বিদ্যুৎ বিল। 3 সদস্যের পরিবার নিয়ে মোহাম্মদপুরের আদাবরে থাকেন নাসরিন নাহার। প্রতি মাসে বিদ্যুৎ খরচের জন্য তাকে গুনতে হতো 7 থেকে 8 হাজার টাকা। কিন্তু হঠাৎ করেই জুন মাসে দ্বিগুণ বিদ্যুৎ বিল দেখে মাথায় হাত পড়ে তার। তো আমি নর্মালি যেরকম এসি সারি সেটার থেকেও কম ছাড়া হয়েছে। বেসিক্যালি আমাদের আসে আপনার, যদি স্বাভাবিক যদি আমি ধরি, আমি স্বাভাবিক ধরলে আমাদের 6 স্বাভাবিক, সেখানে 2-1 মাসে বেশি গরম হলে 7 কি 7.5, কিন্তু এবার এসছে আমাদের 14। জুন মাসের অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে বিড়ম্বনার শিকার রাজধানীর মিরপুর, বসুন্ধরা সহ আরও কয়েকটি এলাকার অনেক বাসিন্দা। তাদের অভিযোগ, বাসায় নতুন কোনো ইলেকট্রনিক ডিভাইস যুক্ত না হলেও হু হু করে বাড়ছে বিদ্যুৎ বিল। বিল এরকম 7,000, 8,000, বড়জন 9,000, মানে 10,000 কোনোভাবেই ক্রস করেনি, একদম গ্রীষ্মকালে। তো এখন তো বর্ষাকালে আমার ওইভাবে এসি চলে না, আমার ওইভাবে অন্য কোনো বাড়তি কিছু চলে না। সেখানে আমার বিল এই মাসে 17,906 টাকা। জুনে হচ্ছে 16,500 টাকা বিল আসছে আমার, যেটা একদম না, আমাদের সাথে সামঞ্জস্যই হচ্ছে না। কারণ এই কারণে যে আমরা জুনের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমরা দেশের বাইরে ছিলাম।
অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগ নিয়ে কথা বলতে চাইলে রাজি হননি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির চেয়ারম্যান। যদি এই সমস্যা সমাধানের এখতিয়ার তাদেরই। প্রথমত বাসাবাড়িতে আর দেবে না। জ্বালানি বিশেষজ্ঞ বলছেন, অস্বাভাবিক বিলের অভিযোগ দীর্ঘদিনের হলেও সমাধান দিতে ব্যর্থ হয়েছে বিইআরসি। ফলে নানান ব্যাখ্যা দিয়ে দায় সারতে হচ্ছে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে। এইভাবে টাকা বিল বেড়ে যাচ্ছে, তাদের কথা সত্যি কিনা সেটাও তো দেখতে হবে যাচাই করে। অবশ্য সরকারের এখানে উদ্যোগ নেওয়াটা খুব প্যাসিভ, কারণ তো স্বাধীন নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে তো বিআরসিতে তারা প্রতিষ্ঠিত করেই রেখেছে, সুতরাং ওই কাজটা তো তাদের। এবং সেটা আমরা বুঝতে পারছি যে সেটার নিষ্পত্তি করতে ব্যর্থ হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষীয় ব্যক্তিবর্গরা। তার পরামর্শ, অস্বাভাবিক বিলের অভিযোগ খতিয়ে দেখতে হবে তৃতীয় পক্ষের মাধ্যমে। পাশাপাশি বিইআরসি, ভোক্তা এবং সেবাদানকারী প্রতিষ্ঠানকে নিয়ে কমিটি গঠন করে নিষ্পত্তি করতে হবে প্রতিটি অভিযোগের। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।